ডাকসুতে ছাত্র শিবিরের বিজয় নিয়ে ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শশী থারুরের টুইট নিয়ে মূলত কথা বলতে চাই। এর মধ্যে বাংলাদেশের জন্য কিছু অ্যালার্মিং জায়গা আছে, সেটা নিয়ে কথা বলবো মূলত। তার আগে পাকিস্তানের জামায়াতে ইসলামীর শিবিরের জয় উদযাপন নিয়ে কয়েকটা কথা। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটার নাম আগে কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল, মানে ইট ওয়াজ বাংলাদেশ চ্যাপ্টার অফ জামায়াতে ইসলামী। পাকিস্তানের জামায়াতে ইসলামীর নাম কিন্তু এখনো জামায়াতে ইসলামী পাকিস্তান বা ভারতে জামায়াতে ইসলামী হিন্দ এরকম। এই টুইটের মাধ্যমে বা এই মন্তব্যের মাধ্যমে, এই কনগ্রাচুলেট করার মাধ্যমে আসলে তারা আবার আমাদেরকে এটা জানিয়ে দেন যে এটা আসলে ওটারই একটা চ্যাপ্টার। আমাদের নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে আইন আছে, সেই আইনের কারণে তাদেরকে এটা পাল্টাতে হয়েছে, আমরা এভাবে বলতে পারি। জামায়াতের অভিনন্দন বার্তায় বলা হচ্ছে, তারা কনগ্রাচুলেট করেছেন, অভিনন্দন জানিয়েছেন। তারপর বলছেন, এই সাফল্য বাংলাদেশে নির্মাণ ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা প্রমাণ করবে, জাতীয় জীবন ও গণতন্ত্রের ছাত্র যুবকদের ভূমিকার গুরুত্ব প্রয়োজনীয়তা তুলে ধরে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির পথে অগ্রসর হবে ইনশাআল্লাহ। জামায়াতের আমির নাইমুর রহমান অভিনন্দন বার্তা দিয়েছেন, আবার মুছেও ফেলেছেন। আমি ঠিক জানি না যে একটা অভিনন্দন বার্তা দিয়ে সেটা ধরে রাখার ইমান তার কেন থাকলো না। এখানে তিনি যেটা বলেছেন, ইতিহাসে প্রথমবারের মতো জয়ী হয়েছে, তিনি আলহামদুলিল্লাহ বলছেন। জরুরি যে কথাটা, মিথ্যাচার আছে, আমি সেই জায়গায় যাব। উল্লেখযোগ্য বিষয় হলো, অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থী শক্তির সম্মিলিত সমর্থন পেয়েছিল। মানে এটা একটা মিথ্যাচার। মানে পাকিস্তান জামায়াতের আমির তাদের যে বিজয়, সেটাকে গ্লোরিফাই করার জন্য, মানে টোনটা উনিও এই ন্যারেটিভ বাংলাদেশে চালু করতে চাইছেন যে শুধুমাত্র ছাত্র শিবির অ্যান্টি ইন্ডিয়া আর বাকি সবাই প্রো ইন্ডিয়া, এবং সেই কারণে তারা সমর্থন পেয়েছে। তারপর অন্যান্য অনেক কথাবার্তা আছে, আমি আর এইগুলোর দিকে যাচ্ছি না। মানে বাংলাদেশে এই মুহূর্তে কোনো প্রো ইন্ডিয়ান শক্তি নেই। মানে জামায়াতে ইসলামী নিজেদেরকে অ্যান্টি ইন্ডিয়া বলছেন, শুধুমাত্র ইন্ডিয়ার কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। বহু বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা হয়েছিল, সে সাফার তারা অকল্পনীয় রকম ভাবে করেছে। অন্যান্য যারা আছেন, যে বামরা মাঠে আছেন, তাদের অত্যন্ত টাফ অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স আছে, কিন্তু স্বভাবত যা করেন আর কি, শিবিরের জয়কে বেশি গ্লোরিফাই করার জন্য এই মিথ্যাচার তিনি করেছিলেন, এবং এই স্টেটমেন্ট এবং স্টেটাস দেওয়ার মাধ্যমে প্রমাণ করলেন আসলে তারা একই দল। এটা জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী না। মূল আলোচনাটায় আসি। শশী থারুর একটা টুইট করেছেন, অনেকগুলো অ্যালার্মিং ইঙ্গিত আছে। মানে জামায়াতের ছাত্র শিবিরের বিজয়কে ডাকসুতে যেটা হয়েছে, সেটা নিয়ে অনেক রকম আন্তর্জাতিক খেলা হবে, এবং এই খেলা হওয়ার সম্ভাবনা এখন যে কোনো জমায়েত চাইতে বেশি। সেটা কেন, এবং এর পেছনে জামায়াত এবং শিবিরকে কতগুলো প্রশ্নের জবাবও দিতে হবে। আসলে এই কথাগুলো বলছি, আবারও বলতে চাই। থারুর যেটা লিখেছেন, সেটা প্রথম মারাত্মক অ্যালার্মিং একটা ব্যাপার আছে। একটু এখানে একটা ট্রান্সলেট করেছে, একটা ভালো ট্রান্সলেশন আছে, একটু পড়ি। দেশ রূপান্তর এটা করেছে। অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে সামান্য বিষয় হিসেবে দেখছে, কিন্তু ভবিষ্যতের জন্য এর উদ্বেগজনক ইঙ্গিত। বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল, আওয়ামী লীগ ব্র্যাকেটে লিখছে এখন নিষিদ্ধ, এবং বাংলাদেশ জাতীয় ন্যাশনালিস্ট পার্টি, এই দুই দলের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। খেয়াল করে দুই দলকে এক কাতারে ফেলার চেষ্টা। আমি আসছি। যারা দুপক্ষেরই সর্বনাশ হোক চাচ্ছেন, তারা ক্রমাগত জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন। এর কারণ এই নয় যে ভোটাররা উগ্রপন্থী বা ইসলামপন্থী মৌলবাদে বিশ্বাসী, বরং জামায়াতে ইসলামীকে বলছে তারা দেখছেন এমন একটি শক্তি হিসাবে, যেটি দুই মূলধারার দলের মতো দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ কোনোভাবেই কলুষিত হয়নি। তিনি লিখছেন, প্রশ্ন হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে এই পরিস্থিতি কিভাবে প্রতিফলিত হবে? তখন কি নয়াদিল্লিকে তার প্রতিবেশী দেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে? দুটো গুরুত্বপূর্ণ জায়গা। বিএনপি আর আওয়ামী লীগকে একই কাতারে ফেলে মাপার চেষ্টা, বিএনপিকে আওয়ামী লীগ করে ফেলা, দুই দলের প্রতি অসন্তোষ বাড়ছে। বাংলাদেশে কিছু কিছু সংগঠন, কিছু কিছু রাজনৈতিক দল এই ন্যারেটিভ মাঠে রাখার চেষ্টা একসময় করেছেন, দুটোকে একসাথে একই পাল্লায় মাপার চেষ্টা করা। অগস্টের পরও সেই চেষ্টা থারুর করছেন। আমি বলবো, এখনো বিএনপির বিরুদ্ধে তারা আছেন, তারা বিএনপিকে ডোবাতে চান, এবং জামায়াতকে প্রমিনেন্ট করে তোলার পেছনে তাদের স্বার্থ আছে।
বিএনপির লোকজনের বিরুদ্ধে অভিযোগ আছে এই সাম্প্রতিক সময়ে 5 আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নানান রকম অনিয়ম করছেন, এটা ভুল না, দলও স্বীকার করেন, বহিষ্কারও করেন, তারপর অ্যাডিকুয়েট হয়নি, কোনো সন্দেহ নেই, মানুষ সাফার করছে। কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সাথে একই জায়গায় তুলনা, এবং সেই অসন্তোষ এতই নাকি বেশি যে মানুষ জামায়াত ইসলামকে ভোট দিতে যাচ্ছে, এবং তার ভাষায় জামায়াত দুর্নীতি অনিয়মের সাথে যুক্ত হয়ে কলুষিত হয়নি। জামায়াত আসলে ক্ষমতা মানে অবৈধ কাজ, সেটা সরকারি পাওয়ার ব্যবহার করে হোক, সেটা অন্যভাবে হোক, মানে রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে হোক, সেটার জন্য আসলে ক্ষমতা লাগে। জামায়াত ক্ষমতায় যায় নাই, সুতরাং জামায়াত ইজ নট টেস্টেড। 2001 তারা মন্ত্রিত্ব করেছে বিএনপির সময়, এবং বা এখনো কিছু কিছু জায়গায় তাদের শক্তি আছে, এটা ফ্যাক্ট, এটা ভুল না, যে তাদের বিরুদ্ধে যে সব অনিয়ম সাধারণ মানুষ সাফার করে সেগুলো কম, আমি আবার বলছি কম শোনা যায়, এগুলোর থেকে তারা মুক্ত আছে। আমি মনে করি আবারও বলি যে জামায়াত পূর্ণভাবে বাংলাদেশের ক্ষমতায় যদি আসতে পারে, সংগঠন যদি সেই জায়গায় যায়, সেদিন আসলে আমরা জামায়াতকে বিএনপি এবং আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগের আলোচনা এখন নাই করি, বিএনপি কি করেছে তার সাথে তুলনা করে আমরা বুঝতে পারবো আসলে একটা ডিফারেন্স সিগনিফিক্যান্ট আছে কিনা। এটা হলো সত্য কথা। তার আগ পর্যন্ত এইভাবে সার্টিফিকেট দিতে প্রস্তুত নেই, কিন্তু থারুর বলছেন, এবং তিনি এরকম একটা অদ্ভুত কথাও বলছেন যে নির্বাচনে পরিস্থিতি কিভাবে প্রতিফলিত হবে এবং জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে কিনা সেই প্রশ্ন করছেন। থারুরকে আমরা যারা ফলো করি তারা জানি, আমি অনেক সময় এই কথা বলেছি যে কংগ্রেসের মধ্যে একজন সেন্সিবল মানুষ আমি থারুরকে দেখেছি। ইভেন পোস্ট 5 আগস্ট একটা জায়গায় থারুর বিজেপি সহ অন্য সবার সাথে অ্যালাইন্ড হয়েছিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখতে হবে। শেখ হাসিনা তাদেরকে অনেক সার্ভ করেছেন, এটা তিনি একমত ছিলেন। এর বাইরে ভারতের অনেক ন্যারেটিভকে তিনি মানে নাকচ করার চেষ্টা করেছেন, যেখানে উগ্রবাদীরা ক্ষমতা দখল করে ফেলেছে, তারাই সবকিছু। তিনি অনেক জায়গায় আমরা মিডিয়াতে পাবো তিনি এটাকে কন্টেস্ট করেছেন, যে এখানে কিছু ঘটনা ঘটেছে কিন্তু এটা সেই রকম না। হিন্দুদের উপরে হামলার যেসব অভিযোগ তিনি মোটা দাগে স্বীকার করেছেন এটা আওয়ামী লীগ হবার কারণে। তার চাইতে জরুরি কথা, তিনি রিপিটেডলি বলেছেন যে এমনকি মাদ্রাসার স্টুডেন্টরা হিন্দুদের মন্দির এবং ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, সুতরাং তিনি কোনোভাবেই এটাকে ওইভাবে দেখেননি, বা শেখ হাসিনা কি অপারেশন চালিয়েছে সেগুলো তিনি মোটা দাগে স্বীকার করেছেন। এগুলো হয়েছে সাম্প্রতিক সময়ে। আমি একটা জায়গায় অবশ্য অবাক হয়েছি, এটা হয়, এটা বলা হয় যে এটাই পপুলিজমের প্রবলেম, যে আপনি যখন রাজনীতিতে নামেন এবং একটা পপুলিস্ট রাজনীতি মাঠে থাকে, বিজেপির মতো দলের সাথে আপনি যখন ফাইট করেন, তখন আপনাকেও কম বেশি পপুলিস্ট হয়ে উঠতে হবে। মানে ট্রাম্পের ট্যারিফের পর আমি তাকে বিরাট জেহাদি জোশে দেখলাম, যে তিনি রেসিপ্রোকাল ট্যারিফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমেরিকার উপরে বসানোর কথা বলছেন। যাই হোক, বাংলাদেশে জামায়াতে ইসলামী অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে, এটা ফুলিয়ে ফাঁপিয়ে ভারত আনবে সামনে। এখন প্রশ্ন হচ্ছে, জামায়াতে ইসলামীকে কি আমরা ইসলামিস্ট বা ইসলামিক যে এক্সট্রিমিজমের আলাপ আছে তার সাথে নেব কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ। আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলছি যে কতগুলো র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপস আছে, দল আছে, রাজনৈতিক দলও আছে, যেমন হিজবুত তাহরির, তারা কনস্টিটিউশন মানে না, নির্বাচন মানে না, সুতরাং এটা একটা এক্সট্রিমিজম আমরা বলতেই পারি, এটা আমাদের কনস্টিটিউশনাল বা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করে, ও নিজেই ঘোষণা দিয়েছে, আমি এটা মানি না। কিন্তু জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন বা যেসব দলের নিবন্ধন আছে, নিজামী ইসলামী বা আরো কয়েকটা আছে যেগুলো নিবন্ধিত রাজনৈতিক দল, খেলাফত মজলিস, যারা যারা মানে নিবন্ধিত রাজনৈতিক দল আছে, নিবন্ধিত মানে হচ্ছে তাদের কনস্টিটিউশন যেটা আছে, দলের কনস্টিটিউশন, সেটা তারা এমন ভাবে লিখেছেন যেটা আমাদের কনস্টিটিউশনের সাথে কনফর্ম করে, ম্যাচ করে, এর বাইরে যায় না। এটা মানে আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু আমি রিসেন্ট একটা ট্রেন্ড দেখছি, যেটা আমি বারবার বলছি, যেটা নিয়ে আসলে বড় প্রশ্ন উপস্থাপিত হবে এই মুহূর্তে। বড় দুটো ইসলামী রাজনৈতিক দল সংখ্যার দিক থেকে, 1 নম্বর অবশ্যই জামায়াতে ইসলামী, 2 হচ্ছে ইসলামী আন্দোলন। এই দুটো দলই শরিয়ার কথা বলেন, মানে এই দুটো দলই যদি শরিয়ার কথা বলেন, তাহলে বাংলাদেশের এই দলগুলোকে কি আর মডারেট ইসলামিক দল হিসাবে দেখা হবে কিনা, যারা কনস্টিটিউশনাল পলিটিক্স পছন্দ করে এবং করতে চায়। একটা সময় জামায়াতে ইসলামীকে পশ্চিমারা অনেক জায়গায় পোট্রে করার চেষ্টা করেছে, বিশেষ করে আমেরিকা করেছে, যে ইসলামী এক্সট্রিমিজম ঠেকানোর জন্য তুমি যদি ইসলাম নিয়ে পলিটিক্স করতেই চাও তাহলে জামাতের মতো পলিটিক্স করো, ওর মতো নির্বাচনের প্রস্তুতি নাও, নির্বাচন করো, ক্ষমতায় আসো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন একটা দল শরিয়ার কথা বলে, প্রকাশ্যে বলে, তাদের একাধিক নেতা আমার সাথে বসে কথা বলে সময় বলেছেন, আমি তাদেরকে পার্সোনালি নিয়ে আলাপ করেছি, জিজ্ঞেস করেছি, তখন আসলে বাংলাদেশে জামাত যদি এম্পাওয়ার্ড হয়, বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিজম বাড়ছে কিনা এই প্রশ্ন আসবে, খুব স্বাভাবিকভাবেই আসবে।
কনস্টিটিউশনাল পলিটিক্সের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে জেতার পরও এই প্রশ্ন আসে, ফ্যাসিস্টরা যদি ক্ষমতায় জিততে থাকে জনপ্রিয় ভোটেও, তারপরও সেটাকে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে আসতে দেওয়া হবে কিনা এই আলাপ আছে। আমি এটা নিয়ে আলাদাভাবে বলছি, বিস্তারিত কথা বলবো। যাই হোক, জামায়াতের উত্থান দিনের শেষে, এটা ভালো খারাপ আপনারা সবাই বুঝে দেখবেন, ভারতকে আসলে সাহায্য করে। অনেকে বলেন যে ভারত পছন্দ করে না, ভারত আসলে পছন্দ করে। ইয়াস, আমি 5 অগস্ট একটা কথা রিপিটেডলি বলেছি, বাংলাদেশে এই যে মারাত্মক রকম ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ইসলামিস্টের উত্থান হচ্ছে, এটা এত বেশি বলার একটা বড় কারণ ভারতের ছিল, কারণ তার ডোমেস্টিক পলিটিক্স। 26 সালে নির্বাচন আছে মার্চ এপ্রিলে দিকে গিয়ে, তখন মানে পশ্চিমবঙ্গের বিধানসভার কথা বলছি। বাংলাদেশে যদি এরকম একটা প্রচুর র্যাডিকালাইজেশন হচ্ছে যদি বলা যায়, সেটা ওখানকার ভোট তো বটেই, ভারতের অন্যান্য জায়গার ভোটেও বিরাট প্রভাব ফেলবে। বাংলাদেশের মতো একটা দেশে, মুসলিম প্রধান একটা দেশে যখন বলা হবে যে এরকম ইসলামিস্টদের বিরাট উত্থান হচ্ছে, এই ন্যারেটিভ ভারত নিজের দেশে তো বটেই, সে বাইরেও সেল করার চেষ্টা করবে। সুতরাং জামায়াতের উত্থান ভারতের পারপাস সার্ভ করে, কোনো সন্দেহ নাই। আমি বলছি না জন্য যারা জামাত করেন সেটার যুক্তি হিসেবে আসবে, কিন্তু আমি জাস্ট ফ্যাক্টটা বলছি, অ্যানালিসিসটা বলছি, অপিনিয়ন আপাতত না দেই। পারপাস সার্ভ করে, এবং এই কারণেই আমি মনে করি আগামী জাতীয় নির্বাচনে সম্ভাবনা আছে আওয়ামী লীগের ভোট জামায়াতের কাছে যাবে, যাতে জামায়াতকে আরো এম্পাওয়ার্ড হিসেবে দেখা যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পেছনে জামায়াতের এটাও একটা কারণ হয়ে থাকতে পারে। এখন আওয়ামী লীগ তার বিদ্যমান প্রেক্ষাপটে সে যেহেতু পার্টিসিপেট করতে পারছে না, আওয়ামী লীগের তো আসলে মূল শত্রু বিএনপি সংখ্যাতাত্ত্বিক দিক থেকে, সে ফর দ্য টাইম বিং জামাতকে সাপোর্ট দিয়ে থাকতে পারে। এরকম ঘটনা ঘটেছে, মানে বাম ডানকে ভোট দেয়, সেই ঘটনাই আছে। আর আওয়ামী লীগ তো বাম না, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এই রাজ্যগুলোতে যখন এটা, পশ্চিমবঙ্গে তো একদম এটা ক্লিয়ারলি সামনে আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দলের ভোট ফিক্স, মোটা দাগে ফিক্স থাকে নির্বাচনগুলোতে। বিজেপি যত পার্সেন্ট ভোট বাড়ে সেটা আসলে কমে দেখা যায় তাদের কমিউনিস্ট দল থেকে, সিপিআই থেকে। তার মানেটা হচ্ছে একেবারে বাম বিজেপিকে ভোট দিচ্ছে, কারণ তৃণমূলকে সে তার চাইতে বড় ঝুঁকি মনে করে। সো একইভাবে ভোট পেয়ে থাকতে পারে, এবং বাংলাদেশকে ট্যাগ করার চেষ্টা হতে পারে, বিশেষ করে ট্রাম্পের মতো একটা মানুষ যখন ক্ষমতা থাকে, যিনি ইসলামোফোব, এগুলো খালে পাড়ি পাওয়ার সম্ভাবনা আছে। আর ইউরোপ ট্রেডিশনালি এক ধরনের ইসলামোফোব মেন্টালিটি থাকে। আমাদের শশী থারুরের এই টুইট দেখে আমাদের এটা মাথায় রাখা দরকার হবে। একই সাথে বিএনপিকে তারা ডোবাতে চায়, এখনো বিএনপিকে আওয়ামী লীগের পাল্লায় তুলে দিতে চায়, এটা একটা ভয়াবহ। জামায়াতে ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির নিয়ে যখনই আমি কথা বলি, এবং অনেক ক্ষেত্রেই তাদের প্রতি আমার সমালোচনা থাকে, বিরোধিতা থাকে, খুব কমন কতগুলো মন্তব্য থাকে, প্রচুর গালিগালাজ থাকে। আমি গালিগালাজগুলোর বাইরে যদি বলি, আমাকে এক ধরনের ট্যাগিং এর চেষ্টা আছে, যেমন আমি ইসলাম বিদ্বেষী। আমার প্রতি খুবই গর্হিত অন্যায় হয় যখন এই ধরনের মন্তব্য কেউ করেন, কারণ আমি সেটা নই। যেটা নই সেটার জন্য কাউকে ট্যাগ করা ইজ ভেরি ব্যাড। আপনার সাথে আমার দ্বিমত হতে পারে, কিন্তু আগেও আমি একদিন বলেছি, এটা বলার মাধ্যমে আদতে কোনো একজন মানুষকে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে হত্যাযোগ্য করে তোলা হয়। শিবিরকে যেমন একসময় ট্যাগ দিয়ে হত্যাযোগ্য করেছিল শেখ হাসিনা, আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম, অসংখ্য প্রতিবাদ করেছিলাম, আমার সেগুলোর রেকর্ড আছে, আজও করি, ভবিষ্যতেও করব। আপনারাই সেই কাজটা করছেন, এটা এতই নিম্ন রুচির পরিচয়ক, এটার জবাব দিতে চাই না। কিন্তু যে ইস্যুটা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে লেখেন যে আমার জামাত এবং ছাত্র শিবিরের প্রতি বিদ্বেষ আছে, বা অনেকে এভাবে জানতে চান যে আমি কেন সমর্থন করি না, তারা এত ভালো, কেন তারপরে সমর্থন করছি না, সেই আলাপটা আছে। তো আমি এই প্রশ্নটার একটু জবাব দেওয়া দরকার বলে মনে করি। জামায়াতে ইসলামের সাথে 71-এর মুক্তিযুদ্ধের একটা ভূমিকা আছে, সেই ভূমিকার প্রশ্নটা আমি গুরুত্ব দিতে চাই। কেউ কেউ বলেন বাংলাদেশে আর এই রাজনীতি হবে না। আমি এটুকু বলে রাখি, এই রাজনীতি করার মাধ্যমে জামায়াত শিবিরকে অত্যাচার করা, নিপীড়ন করা, হত্যা করা, তার অধিকার ধ্বংস করার রাজনীতি হবে না, এটা আওয়ামী রাজনীতি। কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে এই আলাপটা থাকবে, এটা আমরা নিশ্চিত থাকতে পারি, সেই নিয়ে আজকে তর্ক করছি না। কিন্তু আমরা ধরে নেই জামায়াতে ইসলামী 71 সালে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি, তারা পাকিস্তানের পক্ষে থাকেনি, ধরে নিলাম তারা মুক্তিযুদ্ধই করেছে, প্রচুর মুক্তিযুদ্ধ আছে জামায়াতে ইসলামে, ধরে নিলাম, তারপরও আজকে জামায়াতে ইসলামের যে রাজনীতি সেটাকে আমি সমর্থন করতাম কিনা, উত্তর হচ্ছে না। আরেকটু বলে নেওয়া ভালো, জামায়াতের প্রতি আসলে আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমি জামায়াতের রাজনীতি বাংলাদেশে, জামায়াত ইসলামী বা মানে এটা আলোচনা চলতে থাকলেই বুঝবেন, জামায়াত ইসলামী না, যে কোনো ইসলামী দলের রাজনীতি আমি সমর্থন করি না।
তাদের রাজনীতি করার অধিকারের পক্ষে থেকেও বলছি সমর্থন করি না। একটা কথা প্রথমে মনে রাখা দরকার, একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা মানুষকে সবচেয়ে ভালো দল হলেও ধরে নিলাম এটা শ্রেষ্ঠতম দল, তাকে সমর্থন করবেন না কেউ, সেই অধিকার তার থাকা দরকার আছে। সেটা নিয়ে আপনি সমালোচনা করুন, আপনার যুক্তি দিন, কিন্তু দিনের শেষে কোন শ্রেষ্ঠ রাজনৈতিক দল পৃথিবীর ইতিহাসে আসে নাই যে 100% ভোট পেয়েছে। সুতরাং এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করতে হয়। বেশ কিছু আবার সব ভালো কিছুর পরও অনেকে নেবে না। আর আবারও বলছি, আমি একটা শব্দ ব্যবহার করেছি, আমি এটাকে কিন্তু এখনো অন করি। যখন আপনি ভালো আছেন বলে আপনি ঘাট ধরে আমাকে ভালোটা মানাতে চাইবেন, এটা ফ্যাসিবাদ। ফ্যাসিস্টরা এই কথাটাই বল, যে তার চিন্তা, তার প্ল্যান, তার কর্মসূচি ইজ দ্য বেস্ট। তো তাহলে কেন তুমি আমাকে করো, তবে আমি ঘাট ধরে এটা মানাবো, এটা মানতে হবে, এর বাইরে কিছু যদি হয় তাহলে সমস্যা আছে। যাই হোক, আমি জামায়াত নিয়ে আমার সমস্যার জায়গাটা বলে আগে খণ্ড খণ্ড করে বলেছি, বহুবার বলেছি। আমি আজকে আবার একটা পূর্ণাঙ্গ ভিডিও করতে চাই, কারণ এই মুহূর্তে এটা আলোচনার ইস্যু, এবং গতকালও আমাকে অনেকে এই ধরনের মন্তব্য করেছেন ছাত্র শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর। জিততেই পারে, মানে একটা দল কোনো একটা প্রেক্ষাপটে জিতে যাওয়া মানে সেটা সবসময় সঠিক জায়গায় আছে তা না। গণতন্ত্র বহু সময় ভুল মানুষকে চুজ করায়, সত্যি করায়, এবং এখনকার গ্লোবাল ট্রেন্ডটাও র্যাদার ওইদিকে যাচ্ছে, সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সেগুলো নিয়ে আরেকদিন কথা বলবো। যে কোনো ফর্মের, আমি বহুবার বলেছি, যে কোনো ফর্মের আইডেন্টিটি পলিটিক্স আমি স্ট্রংলি ডিনাউন্স করি। একেবারে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আমি আপনাদেরকে একটা বই পড়ার কথা বলতে পারি। বইটার নাম হচ্ছে আইডেন্টিটি, দ্য ডিমান্ড ফর ডিগনিটি অ্যান্ড দ্য পলিটিক্স অফ রেজেন্টমেন্ট। ফ্রান্সিস ফুকুয়ামার, বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট ফুকুয়ামার বই এটি। বইটা না পড়লেও অনলাইনে ইউটিউবে তার প্রচুর লেকচার পাওয়া যায় অন দিস ভেরি বুক। আপনাদেরকে আমি এটা একটু শুনতে বলবো। মানে ফুকুয়ামা যেটা দাবি করছেন, ওটা উনি দাবি করছেন বলেই সঠিক হয়ে গেছে তা না, আমি ওনার বরাতে কথাটা বলার চেষ্টা করছি। মানে আমাদের লিবারেল ডেমোক্রেসি, আমরা যারা উদার গণতন্ত্র পছন্দ করি, তার জন্য আইডেন্টিটির যে পলিটিক্স, সেই জিনিসটা একটা ঝুঁকি হিসেবে এসছে, এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি। যে কোনো ফর্মের, নানা ফর্মের আইডেন্টিটি হয়। যেমন ধরুন, আমাদের জামায়াত ইসলামী একটা ধর্মভিত্তিক আইডেন্টিটি পলিটিক্স তারা করছেন। তারা ইসলাম এবং তারা রীতিমতো শরিয়া আইন কায়েম করবেন বলে বলছেন। আমার সাথে টকশোতে বসে জামায়াতের নেতারা সেরকম আলাপ করেছেন, এবং আমি আপনাদের জামায়াত শিবির যারা সমর্থন করেন তাদের একজন এই মুহূর্তে খুবই আলোচিত ইন্টেলেকচুয়াল যারা মির্জা গালিবের সাথে শরিয়া আইন নিয়ে একটা ডিবেটও আমাদের একটা চ্যানেলে হয়েছে, আপনাদের আগ্রহ হলে দেখে নিতে পারেন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আপনাদের মধ্যে যে ইনটলারেন্স দেখি আমি, জামায়াত যারা আমার সাথে শো করতে আসেন, অন্তত মির্জা গালিবের সাথে আমরা খুবই খোলা মনে ডিবেট করতে পেরেছি, আলোচনা করতে পেরেছি। যাই হোক, সো এই যে ইসলামকে নিয়ে, ইসলাম ধর্ম আর ইসলামিজম একই জিনিস না, ইসলামিস্ট একই জিনিস না, ওটা রাজনৈতিক ভাবে আসা। কেউ কেউ বলেন যে ইসলামের রাজনৈতিক সবকিছু আছে, ইসলামিক রাষ্ট্রের কনসেপ্ট আছে, ডিবেটে ঢুকছি না। একই সাথে যেমন ভারতে আছে হিন্দুত্ববাদ, হিন্দু ধর্মের হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্স। সো ধর্মভিত্তিক আইডেন্টিটি হতে পারে। ওয়েস্টে যেটা মাথা চাড়া দিচ্ছে সেটা এক ধরনের রেশিয়াল আইডেন্টিটি, হোয়াইট সুপ্রিমেসি। ডোনাল্ড ট্রাম্প, আমি মোদিকে পছন্দ করি না, মানে আপনারা অনেকে আমাকে ভারতের দালাল ট্যাগ দেন। আমার আরেকটা চ্যানেল আছে, ওইটা খুব বেশি রেগুলার না, জাহিদস টেক অন জিও পলিটিক্স। ওখানে ভারতের অনেকগুলো ইস্যু নিয়ে আমি কথা বলেছি, কি ধরনের কথা বলেছি এবং কি পরিমাণ গালিগালাজ ভারতীয়দের খেয়েছি, ওটা মানে পশ্চিমবঙ্গের লোকজনের, সেটা একটু দেখে আসবেন কাইন্ডলি। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি ভারতে ব্যান করা হয়েছে। এই দেশের কয়েকটা চ্যানেল এবং কয়েকজন প্রাইভেট যারা কথা বলেন ইউটিউব চ্যানেলে, সেরকম কয়েকজনের মধ্যে আমার নামটাও আছে। তো যেটা বলছিলাম, আমি তীব্র অপছন্দ করি, ভয়ঙ্কর অপছন্দ করি বিজেপিকে, বিজেপির মোদিকে, তাদের যে আইডেন্টিটি পলিটিক্স সেটাকে। এটাও আইডেন্টিটি পলিটিক্স এর জন্য। ধর্মের বাইরের কথা বলছি, ওয়েস্টে হোয়াইট সুপ্রিমেসি, আমি ট্রাম্পকে পছন্দ করি না, কারণ উনি হোয়াইট সুপ্রিমেসির পলিটিক্স করেন। এটাও আইডেন্টিটি পলিটিক্স। ইউরোপেও এখন এই হোয়াইট সুপ্রিমেসি মানে অ্যান্টি ইমিগ্রেন্ট এক ধরনের রাজনীতি শুরু হয়েছে। জর্জিয়া মেলানি ইটালিতে আছেন, পছন্দ করি না। ফ্রান্সে ম্যারিন লাপেন হয়তো আগামীবার, গতবার হাড্ডাহাড্ডি লড়াই করেছেন, আগামীবার হয়তো জিতেও যেতে পারেন, পছন্দ করি না। ব্রিটেনে নাইজেল ফারাজ আছেন। সো এই ধরনের রাজনীতি যারা করেন কোনো না কোনো ফর্মের আইডেন্টিটি নিয়ে, আমি এটাকে লিবারেল ডেমোক্রেসির জন্য সবচেয়ে বড় ঝুঁকির বলে মনে করি। এটা সবচেয়ে জরুরি কথা। সো কোনো নামে কোনো ফর্মে, আমি আগেও বলেছি, আবারও বলছি, আগে দেখেছি, আবারও দেখাচ্ছি, আমি বাঙালি আইডেন্টিটি পলিটিক্স এর বিরুদ্ধে কথা বলেছি। কারণ
যখনই আমরা কোনো একটা আইডেন্টিটি নিয়ে কথা বলি, আমরা আসলে অন্যকে আদার করি। যেমন ধরুন, আবার কেউ কেউ বলে বাংলাদেশি কি একটা আইডেন্টিটি না? ইয়াস, এটাও এক ধরনের আইডেন্টিটি বলতে পারি, কিন্তু এটা সুবিধাটার জায়গা হচ্ছে এটা পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ওন করে। আইডেন্টিটির সমস্যাটা কোন জায়গায়? মানে এটা যে অন্যদেরকে আদার করে দেয়, নট নেসেসারিলি। আমরা যখন আইডেন্টিটিকে একটা ভিত্তি হিসাবে ধরি, তখন আরো নতুন নতুন আইডেন্টিটি এসে উদয় হয়, খুব স্বাভাবিকভাবে উদয় হয়। একটা উদাহরণ দিই, আমরা 47-এ দেশভাগ করেছিলাম, সামনে অন্তত ছিল, কারণ ভিন্ন ছিল, আমি ওই গভীর কারণের জায়গায় যাচ্ছি না, কিন্তু 47 আমাদের সামনে বলা হলো ধর্মভিত্তিক রাষ্ট্র হবে, যেখানে মুসলিম মেজরিটি, ভারত পাকিস্তান হবে। আমরা মেনে নিলাম, ইট বিকেম ইজি। কিন্তু কিছুদিনের পরই দেখা গেল দুই পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো, এবং এটা রাজনীতিবিদরাই এগুলো খুঁজে বের করেন, তার কারণ তাকে রাজনীতি করতে হবে। রাজনীতির কাজ, কেউ কেউ বলেন যে 71 বলে বিভক্তি তৈরি করেন কেন? সরি, ডেমোক্রেটিক পলিটিক্স মানে কিন্তু বিভক্তি তৈরি করা। আপনি বিভক্তি তৈরি না করলে আসলে ডেমোক্রেটিক পলিটিক্স করতে পারবেন না, এটাই নিয়ম মোটা দাগে। বিশেষ করে আপনি যদি ইডিওলজি বেসড পলিটিক্স করতে চান। তো যে দলটা ইসলামী রাজনীতির কথা বলেন, তিনি আসলে বিভক্তি তৈরি করতে চাইছেন, আমি সেই জায়গায় আসবো। তো যেটা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই এই আলাপগুলো যখন আসলো, যে তখন রাজনীতিবিদরা বের করলেন পূর্ব বাংলার, আচ্ছা আমি তো মুসলিম, আমি ঠিক আছে, কিন্তু আমি তো বাঙালিও। সুতরাং একটা বাঙালি জাতীয়তাবাদ তৈরি করা শুরু হলো। এমনকি এই ডিবেটও একটা সময় হয়েছিল, যেটা এখন রিজলভ হয় নাই, যে আমাদের তো দুটো আইডেন্টিটি আছে, আমি মুসলিমও আমি বাঙালিও, সো আমি বাঙালি মুসলিম না মুসলিম বাঙালি, এই ডিবেটও একটা পর্যায়ে শুরু হলো, মানে কোনটা আগে বলবো। এরকম না, একটার পর একটা বেরোতে থাকে। কেউ যদি ধরলাম ইসলাম যদি আইডেন্টিটি হিসাবে নেন, বাংলাদেশে যেই দলগুলো কনস্টিটিউশনাল পলিটিক্স করেন, আর বাইরের কথা তো বটেই, কিছু কিছু দল তো আছেন তারা মনে করেন, তারাও ইসলামী রাজনীতি করেন, তারা মনে করেন যে ওরা মুসলিমই না, তারা কাফের যারা নির্বাচনে যায়, আছে না? আছে তো। আবার যারা ইসলামী কনস্টিটিউশনাল পলিটিক্স করেন, ইসলামী আন্দোলন আর জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন তো জামায়াতে ইসলামীকে ইসলামের শত্রু বলে মনে করেন, স্পষ্ট ঘোষণা আছে তাদের। হেফাজতে ইসলামী এটা রাজনৈতিক দল না হলেও এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক সংগঠন। তারা আমির জামায়াতের সাথে থাকলে ইমান থাকবে না বলছেন, তার মানে জামায়াতের সঙ্গ মানে আমরা ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে ইসলামের মধ্যেও ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস আছে, এবং দল উপদল তৈরি হতে থাকে। সংকটের জায়গা কিন্তু এখানেই, একটার পর একটা আইডেন্টিটি বাড়তে থাকে, এবং এটা মানুষের মধ্যে ক্রমাগত প্রবলেম তৈরি করতে থাকে। এবং রিজেন্টমেন্টের কথা যে বলছেন, একটা গ্রুপ একটা গ্রুপের প্রতি রিজেন্টমেন্ট তৈরি হতে থাকে। কিছুদিন আগে হাটহাজারিতে আহলে সুন্নাহর আর ওই যে হাটহাজারি মাদ্রাসা, তাদের মধ্যে ঈদে মিলাদুন নবী পালন করা নিয়ে এবার যে লক্ষণ দেখা গেল, ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে মারাত্মক সংকট তৈরি হতে পারে। এটা যদিও পলিটিক্যালি ইস্যু না, কিন্তু দেখি যে আমরা এগুলোর মধ্য দিয়ে এই পরিস্থিতি তৈরি হয়। সুতরাং এটা যখন রাজনীতিতে আসবে, এটার সাথে যখন ভোটের হিসাব জড়িত হবে, তখন ক্রমাগত নতুন নতুন আইডেন্টিটি বেরোতে থাকবে, এবং একটা পর্যায়ে ইট উইল বি এ কমপ্লিট খেওস। আরেকটা জিনিস আমি সবসময় বলি, আইডেন্টিটি পলিটিক্স যত বেশি সামনে আসতে থাকবে, আইডেন্টিটি বা যে কোনো আইডিওলজিক্যাল পলিটিক্স যখন সামনে আসতে থাকে, তখন দলগুলো চেষ্টা করে ওটাকে উস্কে দিয়ে মানুষের ভোট পাওয়ার জন্য। মানে তুমি যদি মুসলিম হও, তুমি ইসলামিক পলিটিক্সকেই ভোট দাও। জামায়াতের কোনো কোনো নেতা ঠিক টপ না হলেও মাঝারি বা নিম্ন পর্যায়ের নেতা, জামায়াতকে ভোট না দিলে মানে ইসলামের মধ্যে তিনি থাকবেন না, এই ধরনের বক্তব্য আমাদের সামনে এসছে। তো এইগুলো তাড়াবে। আবার পাল্টা যারা আইডেন্টিটি পলিটিক্স করবেন না, তার জন্য সহজ হবে, তিনি তাকে দেখিয়ে বলবেন, দেখো ওরা কিন্তু আসছে, সুতরাং তুমি আমাকে ভোট দাও, আমি কাজ টাজ কেমন করছি সেটা দেখার দরকার নেই। অনেক আগে বলতাম, আবারও বলছি, যদি আইডেন্টিটি বা আইডিওলজিক্যাল পলিটিক্স আমাদের সামনে এসে প্রধান হয়ে দাঁড়ায়, জনগণের ওয়েলফেয়ারের আলাপ চলে যায়, কমে যায়। দলগুলো অথচ হওয়ার কথা ছিল নির্বাচনকে সামনে রেখে, যে তারা আমি তোমাকে এটা করব, এটা দেবো, আমি শিক্ষা এটা করব, স্বাস্থ্য এটা করব, সামাজিক নিরাপত্তা এটা করব, আমি এভাবে দারিদ্র দূর করব, আমি এভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করব তোমার জন্য, আমি ভবিষ্যতে এই দেখছি, তোমার জন্য ইনফ্রাস্ট্রাকচার এভাবে ডেভেলপ করব। এইভাবে আসলে যাবতীয় কথা, আমি তোমার মানবাধিকার সুরক্ষার জন্য এটা করছি, আমি তোমার মত প্রকাশের স্বাধীনতা এভাবে নিশ্চিত করব। আবার আরেক দলও পাল্টা এগুলো বলবে কিভাবে তার জন্য ওয়েলফেয়ার করবে। এটা হলে ভালো হতো, কারণ জনগণ এতে কিছু পায়, এই কম্পিটিশন যদি ক্রমাগত চলতে থাকে। কিন্তু যদি ওইভাবে আইডিওলজিক্যাল পয়েন্টে যদি ভাগ করে ফেলা যায়, তাহলে আসলে ওটাই চলতে থাকে, জনগণের জন্য সমস্যা থাকে। এবং
এই জিনিসটা আস্তে আস্তে এই যে বলছি আমাদের উদার গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে আর টিকিয়ে রাখে না। পৃথিবীতে আইডেন্টিটি পলিটিক্স আছে, আপনাদেরকে আমি অনুরোধ করব নিচে লিখবেন, যেখানে তারা ক্ষমতায় গেছে, এই আইডেন্টিটি পলিটিক্স বা কোনো আইডিওলজিক্যাল ইস্যুকে প্রধান করে ক্ষমতায় গেছে, সেই দেশগুলোর গণতান্ত্রিক ব্যবস্থা কোন জায়গায় গেছে। আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় সেখানে এগুলো ইলিবারাল হয়ে উঠছে, সেগুলো লিবারাল থাকছে না। আমাদের খুব জাজ্জল্যমান উদাহরণ হচ্ছে আমেরিকা। আমেরিকার রিপাবলিকান পার্টি এক ধরনের কিছুটা কনজারভেটিভ আছে, এগুলো তাদের কিছু কিছু ইস্যুতে মোটা দাগে দলগুলোর মধ্যে মেজর পার্থক্য নাই। কিন্তু ট্রাম্প আসার পর আমেরিকাতে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। একজন এই ধরনের পরিচয়বাদী জনতুষ্টিবাদী নেতা যখন আসেন, তিনি আসলে একটা দেশের লিবারাল ডেমোক্রেসির স্পেসটাকে নষ্ট করেন। আমেরিকার স্বাধীনতার পরের ইতিহাসে প্রথমবার ট্রাম্পের মেয়াদের পর প্রথমবারের মতো একজন প্রেসিডেন্ট তার পরাজয় মেনে নেন, তার সমর্থকরা গিয়ে ক্যাপিটাল নানান ভাঙচুর নানান হুজ্জতি করেছে। এই পরিস্থিতি দাঁড়ায়, এরকম হয়ে থাকতে পারে, হতে শুরু করে যেখানে যেখানে উত্থান হয়েছে। ইউরোপের মাটিতেও যেখানে যেখানে এই ধরনের লোকজন ক্ষমতায় এসছে, তারা এ ধরনের কট্টরপন্থার দিকে গেছেন, যাবেন, এটাই নিয়ম। সো জামায়াতের ব্যাপারে আমার আসলে মূল অভিযোগ বা প্রশ্ন এটাই। এবং কেউ যখন বলেন যে একটা দল, বিএনপির কথা বলছেন, অনেকে বলবেন বিএনপি চাঁদাবাজি করে, তাদের গ্রাসরুটের লোকজন দখলদারি করে, এবং এটা বিএনপি স্বীকারও করে। বিএনপি এদেরকে বহুজনকে গ্রেফতার করেছে, গ্রেফতার না, বহিষ্কার করেছে। বহিষ্কার করার মাধ্যমে স্বীকৃতি দিচ্ছে ওরা এই কাজগুলো করেছে। সেই তুলনায় জামায়াত এগুলোতে ইনভলভ না, হুইচ ইজ রাইট, কোনো ভুল নাই। আবারও বলছি, আমাদের প্রধানতম সংকট ওই দিকে। এবং আমি আরেকটা কথা বাংলাদেশের জন্য যোগ করে রাখি, জামায়াতে ইসলামী কনস্টিটিউশনাল পলিটিক্স পছন্দ করে, এটা নিয়ে আরো বিস্তারিত আমি আরেকদিন কথা বলবো। কিন্তু জামায়াত যখন শরিয়ার কথা বলে, ইসলামী আন্দোলন যখন শরিয়ার কথা বলে, তখন একটা বড় ঝুঁকি আমাদের সামনে এসে হাজির হয়, এটা বুঝতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যাবে বাংলাদেশে ইসলামী শরিয়া